যাহার প্রতি মাতার আশীর্বাদ থাকে, সৃষ্টিকর্তাও তাহার প্রতি রাজি থাকেন। তিনি আল্লাহ পাক সকলই জানেন। একমাত্র প্রভুই বলিতে পারেন কখন কি হইবে। তিনি ব্যতীত আর কাহারও ইহা বুঝিবার জানিবার সামর্থ্য নাই। ক্ষণিক আগেও কি ভাবা হইয়াছিল, কিসের প্রস্তুতি চলিতেছিল, আর এক্ষণে কি হইল। রেন্টু কি ভয়ানক বিপজ্জনক ভুল সিদ্ধান্ত হইতে কি মারাত্মক বিপদগামী পথ হইতে ফিরিয়া আসিল, তাহা ভাবিয়া দেখিলে অবাক না হইয়া পারা যাইবে না। বিভিন্ন কৌশলে বিভিন্ন পন্থায় বিভিন্ন পথে আগাইয়া যাইবার নিমিত্তে মালবিকার নামাজ ঘর হইতে রেন্টু উঠিয়া জোহর নামাজ পড়িতে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নির্ভীক ৩২ ব্যাটালিয়ন মসজিদে উপস্থিত হইল। চতুর্দিকে কড়া নিরাপত্তা প্রহরী, চকচকে ঝকঝকে পরিষ্কার পিনপতন নীরবতা, গাছের ছায়া ঘেরা ৩২ বেঙ্গল, আম জাম কাঁঠাল লিচু প্রভৃতি ফল ও বনজ গাছের মধ্যবর্তী স্থানে মসজিদ। নামাজ শেষ হইল। কতিপয় জেসিও এনসিও নামাজ শেষে হাদিস পড়িতে গোল হইয়া বসিলেন। জেসিও এনসিও ছাড়া বাকি সকল মুসল্লিগণ নামাজ শেষে চলিয়া গিয়াছে। হাদিস পাঠ শেষ করিয়া মুনাজাত হইল। ইহার পর সৈনিকগণ বলাবলি করিতে লাগিলেন। গতকল্য গুলিস্তান আওয়ামী লীগ প্রধান কার্যালয়ের সম্মুখ হইতে কুকুরের মাথায় টুপি পরাইয়া এবং মুখে দাড়ি লাগাইয়া একটি মিছিল বাহির করা হয়। মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি লাগানো কুকুরের গায়ে পাকিস্তানের দালাল লিখিয়া শহর ঘোরানো হয়। কুকুরের মুখে দাড়ি, মাথায় টুপি দিয়া আওয়ামী লীগ সমর্থনগণ এই দেশের সকল আলেম ওলামায়ে কেরাম ও মমিন মুসলমানকেই অপমান করিয়াছে। মাথায় টুপি দেওয়া দাড়িওয়ালা সকল মুসলমানকেই পাকিস্তানের দালাল বলিয়া বোঝানো হইয়াছে। অথচ আমরা কত সৈনিক যুদ্ধ করিয়া আমাদের প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করিয়াছি। মুসলমান বলিয়া আজ আমরা মুখে দাড়ি রাখিয়াছি, মাথায় টুপি পরিয়াছি, আর ইহার জন্যই আমরা মুক্তিযোদ্ধা সৈনিকগণ পাকিস্তানের দালাল বনিয়া গেলাম। এই দেশে নিরীহ ধর্মপ্রাণ মুসলমানেরা যৌবন বয়সে দাড়ি না রাখিলেও, মাথায় টুপি না দিলেও বয়স বাড়িবার সাথে সাথে দাড়ি রাখিয়া মাথায় টুপি দিয়াই থাকে। তাহারা সকলেও পাকিস্তানের দালাল বলিয়া গণ্য হইল। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় বসাইবার সুফল ইহাই। এক সৈনিক কহিলেন, শুনিতেছি আগামীতে জোর করিয়া হইলেও আবারও ক্ষমতায় আসিবে। তাহা হইলে তো মাথায় টুপি, মুখে দাড়ি লাগিবে না, ধুতি না পরিলেই পাকিস্তানের দালাল হইতে হইবে। শেখ হাসিনার সরকার যেই দিকে যাইতেছে, তাহাতে কাশ্মীরের রাজার ন্যায় বাংলাদেশকে কোন দিন ভারতের রাজ্য ঘোষণা করিয়া দেন, ইহাই এখন ভাবিবার বিষয়। ভারতের পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার গুরুত্বহীন একটি ক্ষুদ্র বইমেলা, যে বইমেলায় পৃথিবীর কোনো রাষ্ট্রের একজন কর্মকর্তাও উপস্থিত হন নাই, এমন একটি বইমেলা উদ্বোধন করিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়া হাজির হইলেন। ভারতীয় কর্মকর্তাগণ বারবার শেখ হাসিনাকে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী বলিয়া সম্বোধন করিলেন, কিন্তু শেখ হাসিনা ভারতীয় কর্মকর্তাদের ইচ্ছাকৃত এই ভুল একবারও সংশোধন করিলেন না। তিনি একবারও কহিলেন না, আমি পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী নই, আমি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর সংজ্ঞা কী, তফাৎ কী, তাহা ভারতীয় কর্মকর্তাদের অজানা থাকিবার কথা নয়। কারণ ভারতেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী এই দুয়ের শাসন বিদ্যমান। তাহাদের খুব ভালো করিয়াই জ্ঞান রহিয়াছে যে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের অধীনস্থ কোনো অঙ্গরাজ্যের সরকার প্রধানকে মুখ্যমন্ত্রী বলা হইয়া থাকে এবং কেন্দ্রীয় সরকার প্রধানকে বা স্বাধীন কোনো পৃথক রাষ্ট্রের মন্ত্রী
শাসিত সরকার প্রধানকে প্রধানমন্ত্রী বলা হইয়া থাকে। এক্ষেত্রে প্রশ্ন হইল, ভারতীয় কর্মকর্তাগণের উত্তম রূপে ইহা জানা থাকা সত্ত্বেও কেন তাহারা স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বারবার মুখ্যমন্ত্রী বলিয়া ঘোষণা করিলেন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেনই বা ইহা সংশোধন না করাইয়া নীরব রহিলেন? প্রথমত, ভারতীয় কর্মকর্তাগণের ইহা যে ভুল করিয়া বলা নহে, এবং ইহা সংশোধন করিলে ভারতীয়রা যে অসন্তুষ্ট হইবেন তাহা তিনি উত্তমরূপেই জ্ঞাত রহিয়াছেন। দ্বিতীয়ত, ভারত বাংলাদেশে প্রধানমন্ত্রী নহে, একজন মুখ্যমন্ত্রী চাহেন, যিনি ভারতের অধীনস্থ রাজ্যসমূহের মুখ্যমন্ত্রীদের ন্যায় ভারত সরকারের আজ্ঞাবহ হইয়া ভারতীয় স্বার্থ রক্ষা করিবেন। তৃতীয়ত, বাংলাদেশকে অধীনস্থ অঙ্গরাজ্যে পরিণত করিবার সুদূর প্রসারী ভারতীয় দূরভিসন্ধির তিনিও শেখ হাসিনার একজন অংশীদার। তাহার হিসাব হইল, প্রধানমন্ত্রীর স্থলে মুখ্যমন্ত্রী কেন? মুখ্য সচিব কহিলেও আপত্তি নাই, শুধু তাহাকে ক্ষমতায় রাখিতে হইবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় কর্মকর্তাগণের প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলার কারণ হইল, এক, শেখ হাসিনা স্বয়ং এই ঘোষণাকে কিভাবে গ্রহণ করিলেন তাহা পর্যবেক্ষণ করা। দুই, ঘোষণার দ্বারা বাংলাদেশের জনগণের মাঝে কিরূপ ক্রিয়া প্রতিক্রিয়া হইল, মানিয়া লইল কিনা, মানিয়া লইলে কতখানি মানিল তাহা নির্ণয় করা। তিন, এই দুইয়ের ফলাফলের উপর ভিত্তি করিয়া তাহাদের ভারতীয়দের অভিসন্ধির কার্যকারিতা পরীক্ষা নিরীক্ষা করিয়া মূল পরিকল্পনা বাস্তবায়িত করিবার পরবর্তী কৌশল নিরূপণ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করিবার জন্য তাহার এক অযোগ্য আত্মীয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে নতুন করিয়া চাকরিতে যোগদান করাইয়া লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়া সেনাবাহিনী প্রধান করিয়া রাখিয়াছেন, এবং অচিরেই এইরূপ অযোগ্য ব্যক্তিকে জেনারেল পদে পদোন্নতি দিয়া স্থায়ীভাবে সেনা প্রধান করিয়া রাখিবার মতলব আটিয়াছেন। ফারাক্কা বাদ দিয়া ভারত আমাদের পদ্মা নদীর পানি শুধু আটকাইয়া রাখে না, তাহারা উজানে কৃত্রিম নদী কাটিয়া নদীর গতি পরিবর্তন করিয়া পানি লইয়া যাইয়া উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মরুভূমিতে ফসল ফলাইতেছে। ইহা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীর গতিপথ পরিবর্তন করা এবং পানি আটকাইয়া রাখা অপরাধ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘে একবার এই প্রসঙ্গ উত্থাপনও করিয়াছিলেন, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারাক্কা চুক্তির নাম করিয়া যেন শুভঙ্করের ফাঁকির চুক্তি করিয়াছেন। তাহাতে আন্তর্জাতিক সংস্থায় এ বিষয়টি উত্থাপনের পথও বন্ধ করিয়াছেন, পানি পাওয়াও বন্ধ করিয়াছেন। সেনাবাহিনীর প্রতিটি ব্যাটালিয়নে একটি করিয়া মসজিদ রহিয়াছে। সেই সকল মসজিদ সহ পুরাতন গ্যারিসন মসজিদ, MES মসজিদ, ক্যান্টনমেন্ট মসজিদ এ রেন্টু নামাজ শেষে হাদিস পাঠ করিয়া জেসিও, NCO এবং সৈনিকদের লইয়া এই সকল বিষয়ে ব্যাপক আলোচনায় লিপ্ত হইল। আসর নামাজ এক মসজিদে, মাগরিবের নামাজ অন্য মসজিদে, এশার নামাজ অপর মসজিদে, এইভাবে ঘুরিয়া ঘুরিয়া মসজিদ হইতে মসজিদে নামাজ পড়া, হাদিস পাঠ এবং আলোচনা অব্যাহত গতিতে চলিতে থাকিল। ইহা ছাড়া মালবিকার নিচতলার নামাজঘর, 14 তলার ছাদের উপর ক্যান্টিন ইত্যাদি স্থানে এই সকল আলোচনা ছড়াইয়া পড়িল। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকই তাহার আত্মীয় সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানকে জেনারেল পদোন্নতি দান করিলেন। গোটা সেনাবাহিনী ভিতরে ভিতরে ফুঁসিয়া উঠিল। শেখ হাসিনা তাহার নিকট দূরাত্মীয় দেশী এবং তাহার পিতার গড়া রক্ষী বাহিনীর অফিসারদের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বসাইয়া সেনাপ্রধান মোস্তাফিজুর রহমানকে অবসর দিয়া 3 জনকে ডিঙ্গাইয়া মেজর জেনারেল হারুনকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়া সেনা প্রদান করিলেন। জনগণের ভোট না পাইলেও ছলে বলে কলা কৌশলে পুনরায় ক্ষমতায় আসিবার জন্য নির্বাচন কমিশন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে
এসপি ডিসি সহ সকল স্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব লোক বসাইলেন। অবস্থা এমন দাঁড়াইল যে শেখ হাসিনা ক্ষমতায় থাকিয়াই নির্বাচন করিতে চাহেন, কিন্তু যেহেতু সাংবিধানিক বিধি নিষেধ রহিয়াছে, তাই সকল স্তরে নিজস্ব লোক স্থাপন করিয়া তত্ত্বাবধায়ক সরকারের নিকট নামে মাত্র ক্ষমতা হস্তান্তর করিয়া মূলত নিজের কাছে ক্ষমতা রাখিয়া নির্বাচনের প্রস্তুতি লইতে লাগিলেন। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর মেজর, ক্যাপ্টেন, জেসিও, এনসিও এবং সৈনিকদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হইল। তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করিয়া শেখ হাসিনার বিদায় পর্যন্ত ধৈর্য ধরিয়া অপেক্ষা করিবার অনুরোধ করিয়া সৈনিকদের রেন্টু বুঝাইল, আপনাদের হতাশ হইবার কারণ নাই। নির্বাচনের দায়িত্বে তো আপনারাই ফিল্ডে যাইবেন। আপনাদের কমান্ডিং অফিসারগণ যতই শেখ হাসিনার লোক হোক, তাহারা তো আর নিজেরা ফিল্ডে যাইবে না, এবং নির্বাচনী ফিল্ডে যাইবার কালে তাহারা আপনাদিগকেই নিশ্চয়ই এ কথা বলিয়া দিতে পারিবেন না যে ফিল্ডে যাইয়া ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল মারিয়া বাক্স ভরিয়া দিবেন। অতএব আপনাদের দুশ্চিন্তার কারণ নেই। আপনারা ফিল্ডে যাইয়া জনগণের পূর্ণ নিরাপত্তা বিধান করিবেন। আপনারা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করিতে পারেন, তাহা হইলে আপামর জনতা ভোট কেন্দ্রে উপস্থিত হইবেন এবং তাহাদের ভোট প্রদান করিবেন। জনতা যদি ভোট কেন্দ্রে যাইয়া ভোট প্রদান করিয়া সুযোগ পাইয়া যায়, তাহা হইলে শেখ হাসিনাও তাহার দলকে ডুবাইয়া ছাড়িবেন। মনে রাখিবেন, শেখ হাসিনা ও তাহার লোকদের কৌশল হইল জনগণ যাহাতে ভোট কেন্দ্রে না যাইতে পারে, ভোট প্রদান করিতে না পারে। ইহার জন্যই জনগণকে নিরুৎসাহিত করিবার জন্য তাহারা কৌশলে প্রচার করিতেছে, যেভাবেই হোক শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসিবে। দেশের ভাগ্য, দেশের ভবিষ্যৎ সকল কিছুর নির্ভর করিতেছে আপনারা যাহারা সৈনিক আপনাদের উপরে। আপনারা জনগণকে নিরাপত্তা দিন, সাহস দিন, জনগণ তাহাদের পথ বাছিয়া লইবে। নির্বাচন অত্যাসন্ন হইল। নানা প্রকার ধূম্রজাল সৃষ্টি করিয়া অবশেষে তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করিয়া শেখ হাসিনা প্রস্থান করিলেন। যেই প্রস্থান করিলেন, সঙ্গে সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্ট সহ সারা দেশের চেহারা পাল্টাইয়া গেল।